সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে নদী ও পানি, সম্ভাবনা ও সমাধান। সংকট সমাধান কেমন করে হবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ আলোচক স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই আন্তর্জাতিক ফারাক্কা কমিটির বাংলাদেশ এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। এরপর বাংলা ভিশনের নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক বেনজির আহমদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। সুধী দর্শক, এই মাসটি হলো জুলাই মাস, আর এই মাস আমাদের আনন্দ বেদনা, আমাদের দুঃখ, মনকে আমাদের ভারাক্রান্ত করে। যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, আর যারা আন্দোলন করেছেন, বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সুধী দর্শক, এখন আমরা মূল আলোচনায় আমরা আসতে চাই। প্রথমেই বেনজির আহমদ, আপনাকে আমি বিশ্লেষণ চাই যে আমরা জানি যে আমাদের আজকে তিস্তা মহাপরিকল্পনা, এটা আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পানি যদি না থাকে তাহলে তো মানুষ বাঁচে না। পানি আর প্রাণের মধ্যে কোনোই পার্থক্য নাই। এই ফারাক্কা নিয়ে আমাদের কত আন্দোলন হয়েছে, কত বৈঠক হয়েছে, কত কিছু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কোনো কিছুই আমাদের মানতে চায়নি, যেহেতু আমরা ছোট দেশ। এই জন্যেই আন্তর্জাতিক ফারাক্কা কমিটির অনেক আন্দোলন হয়েছে, আমিও গিয়েছি। মজলুম জননেতা মৌলানা ভাসানী যে আন্দোলনের সূচনা করেছিলেন 1976 সালের, মনে আছে নিশ্চয় আপনাদের, সেখানেও আমরা আন্দোলন করেছিলাম। আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে গিয়েছিলেন, তিনি এই বিষয়টা নিয়েও, এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন। তার আগে যে আপনার হাই লেভেল ডেলিগেশন ট্যুর করেছিল, আমি সেখানে ছিলাম একজন সিনিয়র মেম্বার হিসেবে। সুতরাং আমরা কিছু জানতাম যে কী হতে যাচ্ছে। আপনি বলুন, তিস্তা মহাপরিকল্পনা কিভাবে আমরা সফল করব, কতটা প্রয়োজন, চীনের সহযোগিতা কতটা প্রয়োজন, আপনি একটু বিশ্লেষণ দেবেন। জি, ধন্যবাদ রানু ভাই। আপনি যেই বিষয়টা আজকে যুক্ত নদী পানি সংকট সম্ভাবনা, পানির অপর নাম জীবন। জি, পানি ছাড়া তো আমাদের চলেই না, কিন্তু এর সাথে ইন্টার রিলেটেড যাতে বলে আপনার, এই পানির কথা যখন আসে, নদীর কথা যখন আসে, আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের কথা আসে। 154টি অভিন্ন নদীর ভারতের সাথে আমাদের 154টি নদীর যে অভিন্ন, এটা হিস্সা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই আপনার বলে আসছি। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমান প্রথম সফর হিসাবে মালয়েশিয়া এবং চীন বেছে নিয়েছেন। যে কোনো সরকার প্রধানের এই সফর কিন্তু কিছু বিষয়বস্তু থাকে, কিছু মেসেজ থাকে। তারেক রহমান প্রথমে মালয়েশিয়া গেলেন। সেখানে মুসলিম কান্ট্রি মালয়েশিয়া আমাদের বন্ধু প্রতিম দেশ। দীর্ঘদিন ধরে সেখানে কর্মসংস্থান রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমরা বড় বাজার হচ্ছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর এই সফরের পরে আমরা দেখেছি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে কীভাবে আপনার আতিথেয়তা দিয়েছে, এবং যেই দীর্ঘদিনের যেই আপনার বিশেষ করে ম্যান পাওয়ারের ক্ষেত্রে বাজার, অর্থাৎ মালয়েশিয়া বাংলাদেশের শ্রম বাজারের যে সংকটটা অনেকটাই কাটতে শুরু করেছে। সেখান থেকে উনি গিয়েছেন চীনে। প্রধানমন্ত্রীর এই চীন সফর আমি বলবো হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। চমৎকার, ঠিক বলেছেন। প্রধানমন্ত্রীর সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনে গিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া, উনিও চীনে গিয়েছিলেন, এবং তার প্রথম চীনে গিয়েছিলেন। তার পরিবর্তে প্রথম তারেক রহমানও চীনে গিয়েছেন। জি, আমরা দেখেছি, আপনিও দেখেছেন, প্রধানমন্ত্রীর এই চীন সফর নিয়ে
আমাদের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন পর্যালোচনা করেছে। আমরা সেখানে দেখেছি শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন, চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আর তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এবং আমরা আরও দেখেছি বৈঠকের পরে শি জিনপিং কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রীকে, আপনার বাবার সময় থেকেও চীনের সাথে আমাদের গভীর সম্পর্ক, আপনার মার সময় থেকেও চীনের সাথে আমাদের গভীর সম্পর্ক। শি জিনপিং আরও বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সবসময় চীন পাশে থাকবে। এই বিষয়টি নতুন করে সংযোজিত হয়েছে এবং এই মেসেজটা প্রয়োজন ছিল। এই জন্যই আপনি বোধহয় ঐতিহাসিক বলেছেন। এক্স্যাক্টলি, এই কারণে কিন্তু আমি ঐতিহাসিক সফর বলেছি এটা। কারণ রাজনৈতিক তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের ভূ রাজনীতিতে একটা নতুন বার্তা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের মাত্রা। অর্থাৎ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা ক্ষমতায় আসলো তারেক রহমান, তার কাছে অনেক চাওয়া পাওয়া আছে আমাদের। এবং এই চীন সফর কেন বেছে নিলেন? চীন বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক পার্টনার বলেন আপনি, অংশীদারিত্ব পার্টনার। হ্যাঁ, ভারতও আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। তবে চীন সফরের কারণ হচ্ছে, চীন সফরে প্রধানমন্ত্রী যে বৈঠক করেছে সেখানে আমরা দেখছি 13টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং অনেকগুলো চুক্তি হয়নি, এখন আলোচনা হয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, যেটা প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু চীন সফরের পরে গত কয়েকদিন আগেও সংসদে দ্ব্যর্থহীনভাবে বলেছেন, বাই হুক অর বাই কুক তিস্তা চুক্তি বাস্তবায়ন করাই হবে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন খুব চমৎকার, সেটি হলো এই যে চীন এবং ভারত এই দুটোই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। দুটো দেশের সাথেই আমাদের অংশীদারিত্ব থাকবে সব কিছু, বাণিজ্য এবং সব কিছু। একটি পার্থক্য আছে, পার্থক্যটি হলো এই যে চীন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, আর ভারত বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে পছন্দ করে যাতে সে ক্ষমতায় থাকে। তাহলে কেমন হলো? তাহলে কি বাংলাদেশ একটি পুতুল রাষ্ট্র হতে পারে ভারতে? ভারত পছন্দ করবে কেন? জনগণ যাকে রাখবে সে পছন্দ করে। এই পার্থক্য আছে। আপনি আলোচনা চালিয়ে। আপনি যেটা বলছেন এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, যে চীনের সাথে আমাদের যে অংশীদারিত্ব, চীন বাণিজ্য, বিনিয়োগ, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই কিন্তু চীনের অবদান আছে। এবং চীন কখনো বাংলাদেশকে দখল করবে না। ইন্ডিয়া যদি মনে করে বাংলাদেশকে কিন্তু দখল করতে পারে, তার মধ্যে সেই প্রতিহিংসা কাজ করে এখনও, যেটা আপনার বিভিন্নভাবেই দেখছি। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা চুক্তি নিয়ে যখন করে আসলো, এ নিয়ে কিন্তু ভারতের গণমাধ্যম এবং গত শুক্রবারও আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি বলেছেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তার মানে কি, আমি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমি কোন দেশে যাব, কার সাথে আমার রিলেশনশিপ হবে, কার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, নির্ধারণ আমি করব। ভারত কি করবে? তাহলে এটা নিবিড় পর্যবেক্ষণ মানে কি? তারা কি একটা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে আমাদের? অর্থাৎ প্রধানমন্ত্রীর চীন সফর তারা নড়ে চড়ে বসেছে। গত 17 বছরে যে আধিপত্যবাদ, বাংলাদেশের প্রতি তাদের যে অনীহা, আমাদের প্রতিবেশী হিসেবে তাদের যে দখলদারি, যেই মামাগিরি, এইগুলি কিন্তু অনেকটাই আপনার এখন কমে আসে। এবং তারা মেসেজ পেয়েছে যে এই সফরের মধ্য দিয়ে আস্তে আস্তে কিন্তু পরাশক্তিগুলো চীনের সাথে বাংলাদেশ দাবিত হচ্ছে এবং আমাদের যে এতদিন আমরা খবরদারি করতাম সেটা কমে আসছে। তিস্তা মহাচুক্তি সহ চীন সফরে কিন্তু বাংলাদেশকে 3টি প্রস্তাব আপনার বেজিং থেকে দেওয়া হয়েছে। তিস্তা চুক্তিতে তারা আপনার করবে, বাংলাদেশের মংলা বন্দর ব্যবহারের জন্য যে করিডোরের কথা বলা হয়েছে, বাংলাদেশ, চীন, মায়ানমার, যেটা করিডোর, মূলত বিআরআই, বেল্টস অফ রোডস অ্যান্ড ইনিশিয়েটিভ যেটা বলেছেন, বিআরআই এটা অন্তর্ভুক্ত করতে। অর্থাৎ এটা আগে থেকেই কিন্তু ছিল, এখন নতুন করে আপনার করিডোর চেয়েছে, করিডোর আপনার চেয়েছে। আচ্ছা, এখানেই রেখেই আমি আবার আপনার কাছে আসব। আমি আলোচনা, আপনার বিশ্লেষণ আমি চাচ্ছি, সেটা হলো এই যে মোস্তফা কামাল মজুমদার, আপনি তো ফারাক্কা আন্দোলন করেছেন, যে এই যে তিস্তা নদীটা, এটা সিকিমের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে প্রবাহিত হয়েছে। সবচেয়ে এখানে সমস্যাটা কোথায়? যে তিস্তার উপরে রংপুরের মানুষ 3 বেলা খাবার পেত, সেচ প্রকল্প দিয়ে নদীতে মাছ ধরে যারা মৎস্যজীবীরা তারা কোনোরকম জীবন ধারণ করত। কিন্তু গজলডোবা এবং এসব জায়গায় যদি বাঁধ দিয়ে যদি তার প্রবাহকে বন্ধ করে দেওয়া হয়, এবং আন্তর্জাতিক আইনে স্পষ্ট করে লেখা আছে
যে নদী প্রবাহিত হবে যে দেশের পাশ দিয়ে, সেই দেশের অধিকার থাকবে। আমরা যে নদী সভ্যতা গড়ে তার প্রথম শিক্ষা পেয়েছি আমরা রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গা। কি অদ্ভুত অপূর্ব একটি, কি চমৎকার একটি উপন্যাস, কিভাবে সভ্যতা গড়ে উঠছে, কিভাবে ধীরে ধীরে আজকে মানুষ সভ্য হচ্ছে। সেই নদীর উপরে ভারত হিমালয় থেকে প্রবাহিত নদীর উপরে তারা সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এটাকে বন্ধ করেছে। আপনি আজকে বিশ্লেষণ দিন যে আমাদের যে উত্তরবঙ্গ কেন হবে, ওখানে যদি বিরাট কোনো কিছু, যদি আমাদের কৃষকরা, জনগণ যদি সেখানে এই নদীর পানি ব্যবহার করতে পারে, তাহলে আমাদের গোটা বাংলাদেশের এই অর্থনীতি সমৃদ্ধ হবে। এবং সেটা একমাত্র চীনই একমাত্র পারে, আপনি যেটা বলেছেন। এবং সবচেয়ে মোস্তফা কামাল ভাই, আপনি জানেন যে যদি নদী শুকিয়ে যায় তাহলে সেখানে রোগ বিস্তার হবে, পরিবেশ দূষিত হবে, মানুষের কাজও থাকবে না, মানুষের আহার থাকবে না, এবং সমস্ত সভ্যতাটাকে ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। আমরা অত দূর চিন্তা করি না। আমরা আশা করি এই সমস্যার একটা সমাধান হবে আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বজায় রেখে। এবং আপনি একটি বিশ্লেষণ দিন তিস্তা নদী সম্পর্কে এবং অন্যান্য নদী সম্পর্কে। তিস্তা নদী সিকিমে জি, উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। জি, তো এই নদীর যে লেংথ, তার অর্ধেকের মতো বাংলাদেশের মধ্যে, আর অর্ধেক ভারতের মধ্যে। তারা শুষ্ক মৌসুমে সব পানি ডাইভার্ট করে নিয়ে যায়, জি, আর বর্ষা মৌসুমে সব পানি ছেড়ে দেয়। এবং আমাদের দেশে গত কয়েক বছর দেখা যাচ্ছে যে 3, 4, 5 দফা পর্যন্ত বন্যা হচ্ছে। যখনই ঢল নামে, ঢলটা বন্যা হিসাবে বাংলাদেশে আসে। শুধু ফসলের ক্ষতি করে না, আপনার বাড়ি ঘর ভেঙে নিয়ে যায়, আপনার মানুষ, গবাদি পশু মারা যায়। তো এটা একটা বড় ধরনের সমস্যা। একটা প্রতিবেশী দেশ যাকে বলা যায় রাইপেরিয়ান কান্ট্রি, তারা এটা করতে পারে না। কারণ দে ক্যানট, আন্তর্জাতিক আইনের রেফারেন্স আপনি দিয়েছেন, যে দে ক্যানট ডু এনিথিং দ্যাট ক্যান ডু হার্ম জি, টু দ্য লো রাইপেরিয়ান কান্ট্রি, বাট অ্যাকচুয়ালি দ্য হার্ম ইজ বিং ডান। তো এখানে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো বিগত 2 দশক ধরে আমরা তাদের সাথে এই নদী পানি নিয়ে সঠিকভাবে ডিল করেছি কিনা। মনে হয় সেখানে আমাদের কিছু গাফিলতি আছে। 18-র যখন নির্বাচনের প্রস্তুতি চলছে, তখন আপনার বিভিন্ন রাজনৈতিক দল থেকে ডেলিগেশন গিয়েছিল দিল্লিতে। ক্ষমতাসীন দলের প্রধান উপদেষ্টা এস.টি. ইমাম, উনি এখন মরহুম, মারা গেছেন। উনি গিয়ে বলে বসলেন কি, যে তিস্তা চুক্তি তখন একটা হাই এজেন্ডা। মনমোহন সিং যখন 2011 সালে বাংলাদেশ সফরে আসছিলেন, তখন এটার উপর চুক্তি সই হওয়ার কথা। মমতা ব্যানার্জির দোহাই দিয়ে চুক্তিটা, মমতা ব্যানার্জি আপত্তি করেছিলেন বোধহয়। হ্যাঁ, কিন্তু এটা প্রচণ্ডভাবে এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখেন ওভাররাইড দ্য স্টেট পারে, কিন্তু তারা করে নাই। আচ্ছা, একটা জিনিস কিন্তু আপনি বলবেন অবশ্যই, যে তিস্তা ব্যারেজ থেকে কিন্তু 100 কিলোমিটার দূরে যে গজলডোবায় যে তারা বাঁধ দিয়ে যে পানিটাকে বন্ধ করে দিয়েছে, সেটা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পরিপূর্ণভাবে। বলুন। জি জি, সেটাই বলছি। তারা এক নদীর পানি অন্য নদীতে নিতে পারে না, এটা আন্তর্জাতিক আইনে নিষেধ আছে। তা এখন এস.টি. ইমাম সাহেব যে বললেন কি, যে তিস্তা চুক্তি করাটা আমাদের সাথে আপনাদের বন্ধুত্বের জন্য কোনো কম্পালসারি কিছু না, না করলে আমাদের সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এমন কোনো কথা নেই। আর ওনার কন্ডিশন ছিল যে তবে বিএনপির লোকদের দিল্লি আসতে দিয়েন না। এই চুক্তি না করলে আমরা তেমন কোনো হব না, আপনাদের সাথে সম্পর্কের অবনতি হবে না। তো এরকম যদি আমরা বলি, আমাদের হলো বাঁচা মরার অবস্থা। আর আমরা যে বলে আসলাম যে চুক্তি না করলেও চলবে, তার মানে আমরা আমাদের নিজেদের
যে পজিশন, সেটা ঠিক মতো কখনো এজিটেট করি নাই, অন্তত গত 20 বছর ধরে আমরা করি নাই। এখন নদী, পানি এবং আপনার সমস্যার সমাধান, এটার প্রেক্ষিতে আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন। বাংলাদেশের উপর দিয়ে হিমালয়ের পূর্বাংশ দিয়ে যতগুলি নদী নেমে আসছে সবগুলি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যেয়ে পড়ে। আর এটার বিশালতা এত বেশি যে যখন মেঘনায় এই নেদারল্যান্ডসের ওয়াটার এক্সপার্টরা আইসা দেখতে গেছে, নদী দেখতে গেছে চাঁদপুর থেকে, তো আপনার স্টিমারে করে ওনাদের যখন নদীতে নিচ্ছে বলে যে হোয়াট ইজ দ্য রিভার, আমি তো নদী দেখছি না, এটা তো এটা সাগর। তো এই হলো বাংলাদেশের উপর দিয়ে যে নদী প্রবাহিত হয়, বাংলাদেশের উপর দিয়ে যে পানি আসে তার মাত্র 7% আমাদের দেশে উৎপন্ন হয়। আপনার বৃষ্টি, তারপর আমাদের নিজস্ব দু একটা নদী আছে, এগুলির মাধ্যমে মাত্র 7%, আর 93% পানি আসে বাইরে থেকে। জি, এখন এই আমাদের দেশের যে পরিবেশ প্রতিবেশ, নদীমাতৃক বলি আমরা আমাদের দেশটাকে, এই নদীর প্রবাহের উপর নির্ভর করে। আর আমাদের দেশটাকে আরও বলা হয় যে পৃথিবীর বিগেস্ট ডেল্টা অব দি ওয়ার্ল্ড। ডেল্টা মানে নদীর পলি দিয়ে সৃষ্ট যে ভূমি, সেটাকে ডেল্টা বলে বা বদ্বীপ বলে। তো এখন সেই বদ্বীপে যদি নদীগুলি মরে যায়, তাহলে তার বদ্বীপের যে পরিবেশ প্রতিবেশ কিছুই থাকবে না। আর আমাদের দেশের যে ক্ষতি হচ্ছে, এটা তাৎক্ষণিকভাবে একটা বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এক্সপার্টরা বলতেছেন যে গঙ্গার পানি প্রত্যাহার করার ফলে দক্ষিণ অঞ্চলে যে পানি যাওয়া বন্ধ হয়ে গেছে, তাতে খুলনা এলাকায় যে লবণাক্ততা অনুপ্রবেশ ঘটেছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে 2050 সাল নাগাদ ওই এলাকায় আর মানুষ বসবাস করতে পারবে না। সুন্দরবনে কিন্তু এই আপনার যেভাবে এই লবণাক্ত পানি যেভাবে গিয়েছে, মিঠা পানি নাই, যেটা বলা মিষ্টি পানি, সুন্দরবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবং আপনি যে কথাটি বলেছেন যে পরিবেশ প্রতিবেশ, এগুলো কিন্তু ধীরে ধীরে যেভাবে আপনার ধ্বংসযজ্ঞ এনে দেয়, আমরা অনেকেই জানি যে পদ্মার তীরে আমার বাড়ি পাবনা, অনেক দূরে আপনার চলে গেছে এখন পদ্মা, হার্ডিন ব্রিজ যেটা আছে সেটা শুকনো হয়ে যায়, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে পদ্মার যেরকম রূপ ছিল, পদ্মা অনেক শহরের কাছে আসতো, দূরে সরে গেছে, এবং প্রতিটি নদী শুকিয়ে গেছে অনেকটাই। সুতরাং আমাদের বাংলাদেশে আজকে এটা আপনারা স্বীকার করবেন যে সেখানে বায়ু দূষণ বেড়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, অনাবৃষ্টি অতিবৃষ্টি হচ্ছে, যখন তখন বন্যা হচ্ছে, এই যে একটা, এটাই তো পরিবেশ দূষণ। সুতরাং জলবায়ু সেখান থেকে অনেক পরিবর্তন হয়। এই পরিবর্তনের হাত থেকে বাঁচার জন্যে আজকে প্রথমে এখন দরকার হয়ে পড়েছে আমাদের এই তিস্তা ব্যারেজ, যেখানে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে। আপনার 90,000 হেক্টর জমিতে একটা প্রোগ্রাম ছিল, এরপরে 1,50,000, 6 লক্ষ হেক্টর জমি, অনেকগুলো পরিকল্পনা ছিল, কিন্তু কোনো পরিকল্পনাই আপনার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে, এই জন্যেই এটার প্রয়োজন। এটার উপর বিশ্লেষণ দিয়ে আপনি কিছু কথা এটা আপনার যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হলো শুষ্ক এবং আপনার বর্ষা, দুই মৌসুমে যাতে জনগণের উপকারে লাগে, এরকম একটা প্রজেক্ট হলো তিস্তা মহাপরিকল্পনা। জি, সেখানে আপনার নদীর তীর হার্ডেন করা হবে, যাতে বর্ষাকালে বন্যার তোর এসে ভেঙে নিয়ে না যায়। আর শুষ্ক মৌসুমে আপনার এটাকে খনন করে অনেক গভীর করা হবে, যাতে ওখানে পানি, সেচ ব্যবস্থাটাকে যাতে পানি চালু রাখা যায়, পানি সারা বছর থাকে, সেখান থেকে সেচ ব্যবস্থা চালু রাখা যায়। আর কয়েক মাইল বিস্তৃত তিস্তাকে আপনার 700 থেকে 800 মিটারের মধ্যে সীমাবদ্ধ রেখে বাকি জায়গাটা আপনার মাটি ভরাট করে আপনার শহর, উপশহর, ইন্ডাস্ট্রি, অনেক কিছু হবে। আপনাকে ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। এসব আপনার পরিকল্পনা মহাপরিকল্পনা রয়েছে। কাজে এটা একটা বিশাল একটা বিষয়, সেটা আমাদের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। এখন আমি বেনজির আহমদ
সাহেবকে বলছি যে আপনি বলুন এই যে বিষয়টা আমাদের মুস্তফা কামাল সাহেব বললেন যে আজকে ওই এলাকায় পর্যটন, আপনি পর্যটনটাও সেখানে হচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেখানে মানুষের বেঁচে থাকার জন্য যে পানির প্রয়োজন, শুষ্ক মৌসুমে যে পানির প্রয়োজন তার জন্য সেখানে পানিকে সংরক্ষণ করা হবে এবং সামগ্রিকভাবে এইভাবেই আমাদের বাংলাদেশের অর্থনীতিকে উন্নত হবে। শুধু ওই উত্তরবঙ্গে নয়, গোটা বাংলাদেশের অর্থনীতি নতুন করে সেখানে দাঁড়াবে, এই প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন এবং আমাদের আজকে এই মেগা প্রকল্প, তিস্তা মেগা প্রকল্প স্থাপিত হবে। আপনি এটার সম্পর্কে যে নতুন সভ্যতা যে বিকাশ হবে সেখানে কর্মসংস্থান, আপনি ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রীর তিস্তা পারের মানুষের যে আপনার যেটা মুস্তফা কামাল ভাই বলছে যে আমি যতদূর তথ্য দেখলাম 102 কিলোমিটার হচ্ছে গভীরতা এবং 203 কিলোমিটার চারপাশ হবে। সেখানে 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পটা একটা সৌর বিদ্যুৎ প্রকল্প চীন পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া হোটেল মোটেল পর্যটন হবে, অর্থাৎ সেখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং পানি নিয়ে দীর্ঘদিনের আমাদের যে একতরফা, অর্থাৎ 1996 সালের 12ই ডিসেম্বর কিন্তু গঙ্গা ট্রিটি হয়েছিল, গঙ্গা চুক্তি হয়েছিল। তখন এইচ.ডি. দেবগৌড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে। সেখানে কিন্তু অনেক বিষয়গুলো মুস্তফা কামাল ভাই জানেন যে কি হবে, শেয়ারিংটা কেমন হবে, 50-50 পাবে, ইন্ডিয়া ডাউন স্ট্রিম কী হবে, আপার স্ট্রিম কী হবে। কিন্তু আমরা দেখেছি ভারত একতরফাভাবে সেই চুক্তি মানেনি। তারা শুকনো মৌসুমে পানি দিত না, ফলে আমাদের চৌচির হয়ে যেত উত্তরাঞ্চলের। বর্ষা মৌসুমে যখন প্রয়োজন ছিল না তখন পানি দেয়, এর ফলে কি আপনার কুড়িগ্রাম, রংপুর ওইসব এলাকা নিমজ্জিত হচ্ছে, বছরে কয়েকবার বন্যা হচ্ছে। অর্থাৎ ভারতের এই একতরফা সিদ্ধান্তের কারণেই কিন্তু নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তারেক রহমান। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া ফেসবুক এবং ইউটিউবে এই অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে। তাছাড়া আগামীকাল শুক্রবার সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। আমরা এখন আলোচনায় ফিরে আসি। আপনি বেনজির আহমেদ, আপনি বলুন যে কিভাবে আমি যেটা বলেছিলাম যে 12,000 কোটি টাকার মেগা প্রকল্প, জি তিস্তা এই প্রকল্প আমাদের অর্থনীতির জন্য অবশ্যই সেখানে আমরা লাভবান হব। পানির যে এতদিন হাহাকার সেইটাও কমে যাবে। জি, প্রধানমন্ত্রীর এই সফরে কিন্তু চীন, আমি আপনাকে আবার বলি, 3টা বিষয় দিয়েছিলেন: তিস্তা ব্যারেজ, করিডোর এবং হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এখন বিষয়টা হচ্ছে চীনের পক্ষ থেকে যে 3টি বিষয় আমাদের দেওয়া হয়েছে, আমরা কি সেটা বেছে নিব, কিভাবে কি হবে? যেমন চীন চাচ্ছে তাদের যে করিডোর, চীন, মিয়ানমার, বাংলাদেশ, এই 3 জনের যে করিডোর আছে, সেখানে আমরা যদি প্রবেশ করি সেক্ষেত্রে চীনের বে অফ বেঙ্গলে অ্যাক্সেস বাড়বে, প্রবেশাধিকার বাড়বে। মংলা বন্দর তারা ব্যবহার করবে। মালাক্কা প্রণালী যেটা আছে আপনার বর্তমান ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এই মালাক্কা প্রণালী হচ্ছে চীন চাচ্ছে এই মালাক্কা প্রণালীর মাধ্যমে তারা বাংলাদেশ, চীন, মিয়ানমারকে একসাথে করতে, একই সাথে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই এক সূত্রে গাঁথতে চাচ্ছে চীন। বর্তমানে তারা মালাক্কা প্রণালী ব্যবহার করছে, যেখানে আপনার চীনের 80% পণ্য কিন্তু ওই মালাক্কা প্রণালী দিয়ে আপনার অন্য দেশে যায়। কিন্তু আমরা যখন করিডোর হব, অর্থাৎ আমাদের রোড বেল্টস অ্যান্ড ইনিশিয়েটিভে করিডোরে যুক্ত হলে এটা কিন্তু অনেক কমে আসবে দূরত্বে। যেমন এখন মিয়ানমার থেকে ওইসবের 3,000 কিলোমিটার, আমরা যখন এই করিডোর করব তখন 2,000 বা 2,200 মতো কমে আসবে। এর জন্য চীন চাচ্ছে যে আমরা এই করিডোরে যুক্ত হই। আমরা দেখেছি বিগত সরকারের আমলে কিন্তু ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের নামে যেটা হয়েছে, যে ভারতের গাড়ি আমাদের এখানে আসতো, কিন্তু সেখানে একটা অদ্ভুত ইয়ে ছিল, আমাদের রাস্তা আমাদের টাকা দিয়ে ঠিক করতে হবে। অর্থাৎ তোমার গাড়ি আমার বুক চীর্ণ করে দিয়ে যাবে, আবার আমি এটা ঠিক করব। কিন্তু চীনের এই করিডোরের প্রস্তাব হচ্ছে চীন তার নিজস্ব আদানির ওই যে প্রস্তাব, আদানির মতোই, কিন্তু চীনের এই প্রস্তাব হচ্ছে যে না, চীনেই এগুলো অবকাঠামো করে দিবে। এবং এইটার জন্য কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চীনকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য চট্টগ্রামের আনোয়ারা আপনার জমি দেওয়া আছে, সেখানে করবে। তবে চীন যে 3টি বিষয় দিয়েছে পরীক্ষা করার জন্য, মূলত আমি বলবো যে বাংলাদেশ কি করবে এখন, যে বাংলাদেশ কি চীনের এই 3টি প্রস্তাব মেনে নেবে, করিডোরে যুক্ত হবে, মংলা পোর্ট ব্যবহার করতে? তাহলে এখন এইটা নিয়ে প্রতিবেশী দেশের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আবার আসবো আপনার কাছে। আমি এখন মোস্তফা কামাল মজুমদার ভাই আপনার কাছে আসছি, যে আপনি তো নিজে ফারাক্কা আন্দোলন করেছেন,
আজকে আমাদের তিস্তা প্রকল্প নিয়ে আমরা কথা বললাম, কিছুটা অনেক বাকি আছে যদিও। আমরা ফারাক্কার বিষয়ে যদি এখন যাই, তাহলে ফারাক্কার সমস্যার সমাধান তো এখনো হয়নি, আবার নতুন করে আমাদের চুক্তি করতে হবে। কিন্তু বিষয়টি এমন অবস্থা হয়েছে যে ভারত একতরফাভাবে, এই যে ধরুন এই যে যৌথ নদী কমিশন আছে, তাদের বসা উচিত হচ্ছে বছরে 4টি মিটিং করা উচিত, কিন্তু তারা বছরে অনেক দিন থেকে অনেক বছর ব্যাপী কোনো যৌথ নদী কমিশনের কিন্তু কোনো মিটিং হয় না। অর্থাৎ এই নদী কমিশনের আজকে কেন একসাথে বসা উচিত? বাংলাদেশের প্রয়োজনের জন্য, ভারতের প্রয়োজন নেই। তো ভারত যদি এরকম করে, অসহযোগিতার একটা পথে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমরা আজকে ফারাক্কার বিষয়ে আজকে নতুন করে আবার একটা চুক্তি করতে হবে। তবে আমরা সবসময় প্রত্যাশা করব যে বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্ব করবে, তার মর্যাদা, তার স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রেখে। আপনি সামগ্রিকভাবে এর একটা বিশ্লেষণ দিন পানিটি। জি, সুন্দর প্রশ্ন করেছেন। আজকে যে বিষয়টা আছে সেই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, আমাদের বিষয়ের মধ্যে থাকতে হবে। সামঞ্জস্যপূর্ণ করেছেন প্রশ্নটা। সেটা হলো আসলে পানি সমস্যার যে বিশালতা, জি, এটা আমরা অনেকেই ভালোভাবে অনুধাবন করি না। আমাদের 57টা আন্তর্জাতিক নদীর মধ্যে 54টাই ভারত থেকে আসে, এবং প্রত্যেকটার উজানেই তাদের কিছু না কিছু স্ট্রাকচার আছে। হয় পানি অন্যদিকে ডাইভার্ট করে, না হলে জলাধারে পানি ধরে রাখে। জি, সেই কারণে আপনি পাবনা এলাকার মানুষ, চলন বিলে কিন্তু আগের মতো পানি আসে না। জি, বাংলাদেশের 1/3 হলো প্লাবনভূমি। সেই প্লাবনভূমির অর্ধেকও এখন বর্ষাকালে পানিতে ডুবে না। এই যে পানি আসে না বর্ষাকালে, আমরা তো শুষ্ক মৌসুমের সমস্যা নিয়ে আসি। জি, বর্ষা মৌসুমে যদি আপনার প্লাবনভূমিতে পানি না আসে, তাহলে ক্ষতি কী? ক্ষতি হলো শাপলা, শালুক, গুড়া মাছ, বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ এবং প্রাণীগুলো, কীট পতঙ্গগুলো কিছুই হচ্ছে না। তাতে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে এবং পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এক চাষি বলেছেন যে বছর তার জমিতে পানি আসে, বর্ষার পানি আসে, তারপরের শুষ্ক মৌসুমে তার ফসল উৎপাদন দ্বিগুণ হয়। আর যে বছর আপনার পানি আসে না, উৎপাদন অর্ধেকে নেমে আসে। তো কাজেই পানির সমস্যাটা আমাদের বোঝার জন্য অনেক স্টাডি দরকার, অনেক আপনি এই প্রশ্নে বলে রাখি, আমি কৃষকদের মধ্যে আমি কাজ করেছি বা গিয়েছি, এই তারা বলেছেন কি জানেন? তারা বলেছেন যে আমরা এখন যে ফসল উৎপাদন করি তাতে মনে হয় যে আমরা বেশ ভালোই করছি, কিন্তু যদি আমরা পানি পেতাম তাহলে এত উৎপাদন বাড়তো এবং এত ফসল হতো আমাদের, যা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম। সুতরাং আপনি ঠিকই বলেছেন, পানির কতটা প্রয়োজন। আপনার ইয়েতে আপনার যে গঙ্গা ব্যারেজটা যেখানে করা হচ্ছে, আমি প্রথমে একটা কথা বলে নিই যে গঙ্গা ব্যারেজ বা তিস্তা মহাকর পরিকল্পনা, এগুলো কিন্তু বাংলাদেশের ডিফেন্সিভ উদ্যোগ, জি, আত্মরক্ষার উদ্যোগ। যেহেতু গঙ্গা থেকে পানি আসে না, গঙ্গার শাখা নদীতে পানি যায় না, সেজন্য গঙ্গা ব্যারেজ তৈরি করে গঙ্গার শাখা নদীর মাধ্যমে খুলনার দিকে পানি, মিষ্টি পানি দেওয়া। ফ্রেশ ওয়াটার গেলে তখন লবণাক্ততা আস্তে আস্তে কমে আসবে। এটা হলো ডিফেন্সিভ। একইভাবে আমরা যেহেতু পানি পাচ্ছি না, তিস্তার পানি পাচ্ছি না, সেই জন্য ডিফেন্সিভলি আমাদের এলাকায় রিভার প্রোটেকশন করে একটু জল ধরে রেখে আমরা কৃষকদের হেল্প করতে পারি কিনা, এই চেষ্টা ডিফেন্সিভ। কিন্তু আমাদের এই কথা বললে চলবে না যে আমাদের পানির ন্যায্য হিসাব পেতেই হবে, এবং আন্তর্জাতিক আইন এবং বর্তমানে যে পরিবেশগত বৈশ্বিক যে একটা আন্দোলন বা প্রত্যেক বছর আপনার পরিবেশ নিয়ে সম্মেলন হয়, আপনার সেখানকার যে নতুন ট্রেন্ড, সেটা হলো নদীগুলোকে বাঁচিয়ে রাখতেই হবে। আপনার যদি জীব জগৎ টিকে রাখতে হয়, আপনার যদি সাস্টেইনেবল টেকসই উন্নয়ন করতে হয়, ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে, পরিবেশগত কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হচ্ছে, যার হিসাব আমরা কিন্তু ঠিকমতো এখনো আমাদের ওইভাবে
বোঝা যাচ্ছে না। গত 20 বছরে তো আমরা এবং এটা চিন্তাই করি না। আমরা আপনাদের প্রতিবেশী যা বলছে সেটা মেনে নিয়েছি। জি, যেমন মনে করেন গোমতী নদী একটা খরস্রোতা নদী, জি। সবসময় আপনার 2 পার ভেঙে নিয়ে যেত। গত কয়েক দশক ধরে ওখানে পানি আসে না। আর 2024 সালে দেখা গেল যে আপনার ত্রিপুরাতে ওরা যে জলাধার তৈরি করেছে, জি, জি। ওখানে অতিবৃষ্টির ফলে বেশি পানি জমা হয়ে গেছে, তারা সব পানি ছেড়ে এবং দিল। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, সকলেই দেখছে কিনা, আপনারাও দেখছেন নিশ্চয়ই, যে আমাদের এই একটি কারণের জন্য দেখবেন যে 60-70 বছর আগে যে পাখি, বসন্তকালে যেসব পাখি দেখা যেত এখন কিন্তু দেখা যায় না। অত আসে না, কম। হ্যাঁ, এবং জীবজন্তু আগে কিন্তু থাকতো, কিন্তু সেগুলো কিন্তু নাই। প্রাকৃতিকভাবে এগুলোর প্রয়োজন, তাই না? সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিভাবে যে একটা সভ্যতা টিকবে এই নিয়ে সন্দেহ আছে। তো কাজে পানির সমস্যা আমাদের শুধু শুষ্ক মৌসুমের না, জি, জি, বর্ষা মৌসুমেরও সমস্যা। অবশ্যই। বর্ষাকালেও পানি কম আসতেছে। এখন একটা প্রবলেম আছে, সেটা হলো কনসেপশনের প্রবলেম। আমাদের প্রতিবেশী বলার চেষ্টা করে যে বাংলাদেশের উপর দিয়ে এত পানি প্রবাহিত হয়, ওরা তো এগুলো ব্যবহার করতে পারে না, সব সমুদ্রে চলে যায়। জি, সমুদ্রে গিয়ে নষ্ট হয়, এই হলো তাদের বক্তব্য। এখন যারা পানি বিশেষজ্ঞ আছেন তাদের বক্তব্য যে না, সমুদ্রে গিয়ে নষ্ট হয় না, ওইটা সমুদ্রে প্রবাহিত হয়ে যে পরিবেশগত যে একটা ভারসাম্য আছে সেটা রক্ষা করে। সেইভাবেই আপনার ওই ভারত উপমহাদেশের বাংলাদেশের পরিবেশ সেইভাবে গঠিত। এখন এটা বাধাগ্রস্ত করলে প্রথমে নদীর নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্ত হবে, পরে কিন্তু আস্তে আস্তে উপরের দিকেও যাবে। নদী যদি নিচের দিকে মরে যায়, উপরেও মরবে, কারণ ওখানে পানিটা ডাইভার্ট করে কিন্তু ইয়ের দিকে, মরুভূমির দিকে। নদীর স্বাভাবিক গতি হলো প্লাবনভূমির দিকে। প্লাবনভূমি আপনার বর্ষা মৌসুমে কিছু পানি নিয়ে নেয়, শুষ্ক মৌসুমে আবার নদীকে কিছু পানি দান করে, কারণ যে জমা পানিটা নদীতে আসে। আর মরুভূমির দিকে যদি আপনি নদী নিয়ে যান, শুধু সে শুষে নিয়ে যাবে পানি, নদীকে কিছু দিতে পারবে না, কারণ ওদিকে নদী যত ডাইভার্ট করবে নদী তত মরে যাবে। ইন্ডিয়ার একজন আপনার ইরিগেশন সেক্রেটারি সেন্ট্রাল, আপনার উনি যখন অফিসে থাকতেন, ব্যুরোক্রেটে আসলে এই বাংলাদেশ বিরোধী স্ট্যান্ডটা সবচেয়ে বেশি জোরদার করে রাখে। পানি বিশেষজ্ঞরা কিন্তু বাংলাদেশের যে দাবিটা এরা স্বীকার করে, যেটা মানা উচিত। তো রামেস্বামী আয়ার যখন আপনার ইরিগেশন সেক্রেটারি থেকে যখন আপনার রিটায়ার করলেন, তখন কিন্তু সেখানে উনি পানি আন্দোলন করেছেন। উনি ঢাকাতে আমরা একটা করেছিলাম, সম্মেলন করেছিলাম, সেখানে তাকে দাওয়াত করেছিলাম। দাওয়াতে আসতে পারেন না, বললাম যে একটা পেপার লেখেন। বললেন যে পেপারে তো দিতে পারবো না, তোমাকে 2টা নোট পাঠাই। 2টা নোট পাঠালো, আমরা ওটা যোগ দিয়ে একটা আর্টিকেল করে আমাদের সুবিনিরে ছাপলাম। এটার বিষয়বস্তু কি জানেন? নদী মরে না, নদীকে হত্যা করা হয়। যে কোনো নদী যখন দেখবেন শুকিয়ে গেছে, এটাকে তাকে হত্যা করা জীবনে কোনো কারণ আছে, শুকানো এবং মনুষ্য সৃষ্ট কারণ। তো কাজেই আমাদের এই যে আন্তর্জাতিকভাবে এক্সপার্টিজ আছে, এগুলি আমাদের ভালো স্টাডি করা লাগবে। আমাদের দেশটা রক্ষা করার জন্য নদীগুলিকে আমাদের প্রবাহিত রাখতে হবে, জীবন্ত রাখতে হবে, সেই লক্ষ্যে তাহলেই আমাদের সভ্যতা বাঁচবে, জীবজন্তু, মানুষ সকলে বাঁচবে এবং জনগণ বাঁচবে। এই প্রসঙ্গে আপনি মন্তব্য করুন। না, অবশ্যই তো আমাদের নদীর জন্য আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা, আমাদের জীবন ধারণের জন্য নদী, যেটা বলা হলো কামাল ভাই, যে নদীকে হত্যা করা হয় আমাদের কারণেই তো, পরিবেশ প্রকৃতির কারণেই হচ্ছে। কাজে এই নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে শুধু দর্শক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই আমরা সকলেই উপলব্ধি করছি যে যখন একটি যান, মহাশূন্য যান যখন উপরে চলে যায়, মঙ্গল গ্রহেই হোক আর চন্দ্রেই হোক, প্রথমে অনুসন্ধান করি পানি আছে কিনা। যদি পানি পাওয়া যায় তাহলেই সেখানে প্রাণের অস্তিত্ব নিয়ে কথা হয়। সুতরাং আমরা যারা বাংলাদেশে আজকে বাস করছি, আমাদের ফারাক্কা, আমাদের তিস্তা, আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, সকল নদীর পানি যেন প্রবাহ যেন সঠিকভাবে থাকে। তাছাড়াও ভিন্ন একটি দেশ হিমালয় থেকে প্রবাহিত নদীগুলো যদি তারা নিজেরা
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়, তা অন্যায় হবে। সে অন্যায় কখনোই জনগণ মেনে নেবে না। শুধু দর্শক, পানি এবং প্রাণ আমাদের প্রয়োজন। আপনাদের ধন্যবাদ, আবার দেখা হবে।